তো দর্শক বন্ধু, আজকে আমরা শেষ দুই দফায় নির্বাচন যে কেন্দ্রগুলিতে হতে যাচ্ছে তার বিশ্লেষণ করব এবং কেন্দ্রগুলিতে আগের মতো কি ফ্যাক্টর কাজ করছে এবং সেই ফ্যাক্টর অনুযায়ী কি হতে চলেছে তার একটা আভাস আমরা দেব। এবং এই যে পুরো বিধানসভা নির্বাচনটি হয়ে গেল সেটিতে কি কি ফ্যাক্টর কাজ করেছে, আমরা মূল যে রাজনৈতিক দলগুলি তার কোনটা পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক এবং যে ইলেকশন গুলিটার ক্যারেক্টার কেমন ছিল পুরোটা সম্বন্ধে একটা ওভারভিউ লাস্টে দুজনেই বলবো। তো আমরা আজকে যে বিশ্লেষণটা করছি সেটি আমরা শুরু করছি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি সিটে 26শে এপ্রিল নির্বাচন হয়েছে। তার মধ্যে অন্যতম কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। এর মধ্যে বালুরঘাট, কুশমন্ডিতে আরএসপি বিধায়ক নির্বাচিত হয়েছিল 2016 সালে এবং হরিরামপুরে সিপিআইএম বিধায়ক নির্বাচিত হয়েছিল 2016 সালে এবং বাকি তিনটি কেন্দ্রে তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জে নির্বাচিত হয়েছিল খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস। মানে একটু ভুল হলেও হতে পারে, কিন্তু আমি যতদূর দেখছি তাই। এবং 2019 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার যে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি তাতে নির্বাচিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেই একই আগের মতন বাম ভোট, বিশেষত আরএসপির সংগঠনের ভোটটা পুরোপুরি বিজেপিতে চলে যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ব্যাপক ক্ষোভ এবং নিজেদের মধ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী পছন্দ না হওয়া, জেলা সভাপতি ও তৎকালীন সাংসদের মধ্যে দ্বন্দ্ব, এইগুলিকে লোকসভার ফলাফলের জন্য দায়ী করা যায়। এবার আমরা আলোচনায় আসবো যে 26শে এপ্রিল অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। তো বল, দক্ষিণ দিনাজপুর জেলা সম্বন্ধে তোর ধারণা কি? তুই যেটা বললি আমি সেটার সাথেই যোগ করতে চাই যে মোটামুটি যে বিধানসভা এলাকাগুলোয় আরএসপি বা বামফ্রন্ট নির্বাচিত হয়েছিল 2016-তে, সেগুলোতে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার মতে বিজেপি অনেকটাই এগিয়ে। তার মেন কারণ হলো সংগঠনের একটা শিফট হওয়া, সংগঠনের শিফট প্লাস ভোটারদের শিফট, যেটা আমরা 2019-এ দেখেছি। সেই ট্রেন্ডটা কিন্তু এবারেও আমার মতে বজায় থাকতে চলেছে এবং দক্ষিণ দিনাজপুরের মোটামুটি সবকটা আসনেই আমার মতে এখনো পর্যন্ত বিজেপি কিছুটা হলেও অ্যাডভান্টেজ, কিছুটা কেন অনেকটাই অ্যাডভান্টেজ যে জায়গায় রয়েছে। এবং ওভারঅল যদি আমরা দেখি নর্থ বেঙ্গলের যে পোলারাইজেশনের ফ্যাক্টরটা, সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর হলো অন্যতম জায়গা যেখানে খুব খুব বেশি রকমের কাজ করছে। এখানে আমি একটা জিনিস বলে রাখতে চাই, হরিরামপুর কেন্দ্রে কিন্তু 2019 সালের বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, আর এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে। এই বিপ্লব মিত্রকে সেটা যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা দেখতে পাবো বিপ্লব মিত্রর সাথেই কিন্তু অর্পিতা ঘোষের একটা দ্বন্দ্বের কথা শোনা যায়, যেটা নাকি 2019-এর লোকসভা ভোটের ফলাফলকে প্রভাবিত করেছিল। এবং তার পরবর্তীকালে বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস ছাড়েন ও বিজেপিতে যোগ দেন, কিন্তু নির্বাচনের কিছু সময় আগে তিনি আবার বিজেপি থেকে পুরনো দলে ফেরেন এবং তৃণমূল কংগ্রেস তাকে হরিরামপুরে প্রার্থী করেছে। এই হরিরামপুর একটি সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, এখানকার সিপিআইএম বিধায়ক হলেন রফিকুল ইসলাম। ফলে আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়েছিল, কিন্তু এটা কি একটা সংখ্যালঘুদের মধ্যে কাজ করবে না যে এই বিধায়ককে নির্বাচিত করলে এই বিধায়ক আবার বিজেপিতে ফিরে যেতে পারে আগের মতন? সেটা তো অবশ্যই কাজ করবে, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে এবারে কিন্তু বাম জোটে যোগ দিয়েছেন আইএসএফ, অর্থাৎ আব্বাস সিদ্দিকীর দল। তো সেদিক থেকে আমার মনে হয় মাইনরিটিরা এই জিনিসটাকেও মাথায় রাখবেন যে কেবলমাত্র যদি 2019-এ আমরা দেখি তাদের হাতে অপশন বলতে ছিল তৃণমূল কংগ্রেস, একটা একটা শেষ আশ্রয়ের জায়গা বিজেপির বিরুদ্ধে বা বিজেপির ভয়ের এগেনস্টে। তো সেখান থেকে আমার মনে হয় তারা বিকল্প হিসেবে আইএসএফ বা সংযুক্ত মোর্চাকে এবারে ভাবতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন অনেকটাই পাল্টে যেতে পারে। দক্ষিণ দিনাজপুরে কি আর আইএসএফ এর কোনো প্রভাব আছে?
দক্ষিণ দিনাজপুরে আইএসএফ এর প্রভাব যদি আমরা আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত ক্যারিশমার হিসাবে দেখি তাহলে হয়তো সেভাবে নেই, কিন্তু যদি আমরা আইডেন্টিটি পলিটিক্সের একটা সারা বেঙ্গল জুড়ে ওভারঅল যে ইনফ্লুয়েন্স সেটার কথা বিবেচনা করি তাহলে কিছুটা প্রভাব অবশ্যই পড়বে। শীতলকুচি গুলিকাণ্ডের কি দক্ষিণ দিনাজপুরে কোনো প্রভাব পড়বে, বিশেষত হরিরামপুরে? যেগুলো হরিরামপুর যেটা মাইনরিটি অধ্যুষিত এলাকা, সেখানে অবশ্যই শীতলকুচি গুলিকাণ্ডের প্রভাব পড়বে, সেটা নিশ্চিত। কিন্তু বাকি যে এলাকাগুলো রয়েছে যেগুলো মেনলি পোলারাইজড, অত্যন্ত পোলারাইজড অ্যাটমসফিয়ার রয়েছে 2019-এর আগে থেকে এখনো পর্যন্ত, সেগুলোতে কিন্তু এটার প্রভাব আদৌ পড়বে বা পড়লে কার পক্ষে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে হরিরামপুরে অবশ্যই পড়বে এবং সেটা তৃণমূলের অ্যাডভান্টেজে। মালদা জেলায় যে সমস্ত জায়গায় সপ্তম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং মালদা জেলাটা আমরা একেবারেই করে নেব, অষ্টম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে এই মালদা জেলায় যে সমস্ত আসনে, সবগুলোই আমরা একসাথে আলোচনার মধ্যে আনবো। মালদা জেলায় যদি আমরা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে তাহলে দেখি হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, এই সমস্ত জায়গায় সপ্তম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এবার আমরা যদি আসি এই সমস্ত জায়গার ক্যারেক্টারিস্টিকে, তাহলে হাবিবপুরের দীর্ঘদিনের বাম বিধায়ক ছিলেন খগেন মুর্মু। তিনি বিজেপিতে যোগ দেন 2019 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবং উত্তর মালদা সিটটি থেকে লড়েন এবং জেতেন। তার সাথে হবিবপুরে উপনির্বাচন হয়েছিল। সেই জায়গায় কিন্তু দীর্ঘদিনের সিটটি বামেদের হাতছাড়া হয় এবং বিপুল ভোটে এখানে বিজেপি জেতে। তার অনেক কারণ আছে। খগেন মুর্মু দল পরিবর্তনের সাথে হবিবপুরে কিন্তু একটা ডেডিকেটেড বিজেপির ভোট শুধুমাত্র 2016 নয় 2011 সাল থেকে ছিল। এবং এই সমস্ত জায়গাগুলির ক্যারেক্টারিস্টিক আমরা যদি দেখি তাহলে একটি এসটি অধ্যুষিত জায়গা, বিশেষত হবিবপুর। এবং এছাড়াও গাজলেও 2016 সালেও সিপিআইএম জিতেছিল, কিন্তু সেখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং এই 2021 সালের নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। এছাড়া চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, এই সমস্ত জায়গায় হয়েছে। রতুয়াতে দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক সমর মুখার্জি, তিনি দল পরিবর্তন করে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন। এবং মালতীপুর, রতুয়া, এই সমস্ত জায়গায় কংগ্রেসের সংগঠন এখনো শক্তিশালী। এই মালদা সম্বন্ধে তোর কি মনে হয়? মালদা কিন্তু একটা খুবই আশ্চর্যের বিষয় ছিল 2019-এর লোকসভা ইলেকশনে। তার কারণটা আমি বলি। মালদা উত্তর, যেখানে সম্ভবত খগেন মুর্মুর বিরুদ্ধে লড়েছিলেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসুম বেনজির নূর, যতদূর আমার মনে পড়ছে, তো তিনি কিন্তু কংগ্রেসের টিকিটে আগে জয়ী হয়েছেন, তারপরে তৃণমূলে তিনি আসেন এবং তিনি পরাজিত হন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কংগ্রেসের যে একটা ভালো ঘাঁটি ছিল এক সময়, সেখান থেকে পরবর্তীকালে তৃণমূল সেই জায়গাটা, সেটা ডিফেকশনের মাধ্যমে হোক বা অন্যান্য বিভিন্ন ভাবে হোক, সেটা কিন্তু তৃণমূল কিছুটা হলেও দখল করে এবং পরবর্তীকালে সেখানে বিজেপি মাথাচাড়া দিয়ে ওঠে। মেনলি যে কারণটা তুই বললি সেটা একটা কারণ, খগেন মুর্মুর বিজেপিতে যোগদান করা। এবং তার সাথে ওভারঅল যদি আমরা দেখি 2019-এর ট্রেন্ড থেকে এসসি এসটি ভোট কিন্তু বিজেপি একটা ম্যাসিভ পরিমাণে কিন্তু তারা পেয়েছিল। এবং মালদার তুই যে সিটগুলো বললি তার মধ্যে সম্ভবত কয়েকটা এসসি সিটও রয়েছে, এসসি সিট এবং এসটি সিট রয়েছে মালদাতে বেশ কয়েকটা। তো উত্তর মালদা লোকসভার আন্ডারে যে সমস্ত সিটগুলো পড়েছে সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে। তার মেন কারণ হচ্ছে 1 নম্বর খগেন মুর্মুর সাংগঠনিক দক্ষতা, আর দ্বিতীয় কারণ হলো আমার যেটা মনে হয় আরএসএস এর দীর্ঘদিন ধরে এই সমস্ত ট্রাইবাল অঞ্চলে মানুষজনের মধ্যে সংগঠন বিস্তার এবং তাদেরকে একটা গ্রেটার হিন্দু ব্রাদারহুডের মধ্যে আনার যে পরিকল্পনা বা প্রচেষ্টা, সেটাও কিন্তু এখানে ফল দিয়েছে বলে আমার মনে হয়। কিন্তু রতুয়া আর মালতীপুরে আমার যতদূর মনে হয় যে মূল কন্টেস্টটা তৃণমূল কংগ্রেস আর সংযুক্ত মোর্চার মধ্যে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মালদা কিন্তু একটা অসাধারণ ত্রিমুখী লড়াই দেখার জায়গায় রয়েছে, যেটা আমরা সম্ভবত দেখতে পারি, কারণ কংগ্রেসের দীর্ঘদিনের গড় এখানে। এবার আমরা আসি অষ্টম দফায় যে সমস্ত জায়গায় মালদায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তার মধ্যে অন্যতম মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি ও সুজাপুর।
এবং বৈষ্ণবনগর কেন্দ্রে 2016 সালেও বিজেপি জয়ী হয়েছিল এবং সুজাপুর কেন্দ্রটি গনি খান চৌধুরীর বাড়ি, এখানে গনি খান চৌধুরী পরিবারের প্রভাব সেই সুজাপুরে এখনো বর্তমান। সুজাপুরেও কিন্তু আমার মনে হয় মেন কন্টেস্ট তৃণমূল এবং সংযুক্ত মোর্চার মধ্যে। এছাড়া ইংলিশ বাজার, মালদা ও মানিকচক, এই তিনটি কেন্দ্রে আমার মনে হয় বিজেপি কিছুটা এগিয়ে। বিশেষত ইংলিশ বাজারে কিন্তু বিপুল লিড ছিল 2019 সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল যদি আমরা দেখি। তোর এই সিটগুলি সম্বন্ধে কি মতামত? যেটা আমি আগেও বললাম এক্ষুনি, যে এগুলো এগুলো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের আন্ডারে পড়ে সম্ভবত। তো এই সিটগুলোই কিন্তু খুব ক্লোজ ফাইট দেখেছি আমরা। যদিও এখানে বিজেপি দ্বিতীয় হয়েছিল, কিন্তু তারপরেও এই জায়গায় তবে একটা ফ্যাক্টর আমার মনে হয় মাথায় রাখা দরকার, যে এই সিটগুলো কিন্তু 2019-এর লোকসভায় এখানে প্রথম পয়েন্ট জোট হয়নি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইএসএফ বলে কিছু ছিল না। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা একটা বাম কংগ্রেস জোটের একটা এফেক্ট, প্লাস আইডেন্টিটি পলিটিক্সকে হাতিয়ার করে যে আইএসএফ এর উত্থান, সেটার একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পারি। তবে আমার মতে বিজেপি কিন্তু খুব ভালো ফাইটের জায়গায় রয়েছে এই সিটগুলোতে। হ্যাঁ, এবার আমরা আসবো মুর্শিদাবাদ জেলা সম্বন্ধে। মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত জায়গায় সপ্তম ও অষ্টম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হবে, সিটগুলি আলাদাভাবে বলছি না, পুরো মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত ফ্যাক্টর কাজ করছে সেই ফ্যাক্টরগুলো আমি একে একে বলতে থাকি। যে মুর্শিদাবাদ জেলায় প্রথমত তৃণমূল কংগ্রেসের সংগঠন কোনোদিনও খুব একটা ভালো ছিল না। বারে বারেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রচার করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি মুর্শিদাবাদ জেলায় খুব একটা ভালো ফলাফল করে উঠতে পারেননি। প্রথম 2016 সালের নির্বাচনে 4টি জায়গায় তৃণমূল কংগ্রেস জেতে এবং 2019 সালের তৃণমূল কংগ্রেস এখানকার নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করে, যেখানে 2টি লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর ও মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস জেতে এবং বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর কাছে তৃণমূল কংগ্রেস অনেক ভোটেই হেরে যায়, কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 5টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে থাকে। কিন্তু তার পরবর্তীকালে যে ঘটনাটি ঘটে সেটি হলো শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি একটা অবিশ্বাস জন্মায় পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে, এবং তাদের সাংগঠনিক কর্মীরা অনেকেই শুভেন্দু অধিকারীর অনুগামী হওয়ায় অনেকে বসে যান, এবং অনেকে বিজেপিতে না যোগ দিয়ে আবার পুরনো দল কংগ্রেসে ফিরে যান। তার মধ্যে অন্যতম হলো মোশাররফ হোসেন, যিনি এবার নওদা কেন্দ্রের প্রার্থীও কংগ্রেসের পক্ষ থেকে। সেই মোশাররফ হোসেন ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি পঞ্চায়েতের। তিনি আবার তার পুরনো দল কংগ্রেসে ফিরে যান এই 2021 নির্বাচনের কিছুদিন আগে। এবার আমরা যদি দেখি মুর্শিদাবাদ জেলায় কিন্তু 2019 সালে প্রচন্ডভাবে হিন্দু মুসলিম একটা পোলারাইজেশন হয়েছিল। এবার এটা যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি তাহলে আমরা দেখব যে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল। এই শীতলকুচি গুলিকাণ্ডের ফলে একটা আমার মনে হয় যে একটা বিজেপি ভীতি তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে সেটার অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস পেলেও পেতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় মুর্শিদাবাদে ছিলেন এবং প্রচার করেছেন, এবং তিনি বিজেপি সরকারে আসতে পারে এই মনোভাব থেকেও অনেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে। সেই ক্ষেত্রে আমি বলছি সমস্ত সংগঠনের ঝিমিয়ে পড়া সংগঠন সবকিছু সত্ত্বেও তৃণমূল কংগ্রেস একটি ভালো ভোট কিন্তু পাবে, কিন্তু সেটা এনাফ হবে কিনা। এছাড়াও আমি যদি বলি মুর্শিদাবাদ জেলায় কিন্তু এবার জোট ভালো হয়েছে, যেটি 2019-এ ছিল না। সংযুক্ত মোর্চার জোট এবার মোটামুটি কনক্রিট। শামশেরগঞ্জ বাদ দিয়ে যেখানে নির্বাচন হচ্ছে না দুর্ভাগ্যবশত কংগ্রেস প্রার্থী মারা যাওয়ার ফলে, সেটি ছাড়া বাকি সমস্ত জায়গায় সিপিআইএম এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সেই রকম জট নেই। সেইখান থেকে আমার মনে হয় যে সংযুক্ত মোর্চার জোট ভালো হওয়াটাও এই মুর্শিদাবাদ জেলায় একটা ফ্যাক্টর। তার সাথে শীতলকুচি গুলিকাণ্ড, তৃণমূল কংগ্রেসের ঝিমিয়ে পড়া সংগঠন, এই দুটি একটা অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের, একটা তৃণমূল কংগ্রেসের পক্ষে খারাপ দিক।
একটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো, এটা ভালো দিক তো বলা চলে না, এটা যাই হোক। আচ্ছা, এই ফ্রেন্ডলি ফাইট একটা হচ্ছে না কয়েকটা সিটে? শামশেরগঞ্জেই হচ্ছে। আচ্ছা, একটা তাহলে তৃণমূল কংগ্রেসের এই দুটি তৃণমূল কংগ্রেসকে দুটি জিনিস প্রভাবিত করবে। একটা হলো শুভেন্দু অধিকারী দল পরিবর্তনের ফলে ঝিমিয়ে পড়া সংগঠন এবং বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতার পুনরায় পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন, এবং শীতলকুচি গুলিকাণ্ডের ফলে যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে একটা তৃণমূল কংগ্রেসের প্রতি ভোটারদের পোল হওয়া, সেটাও একটা কাজে দিতে পারে। এই দুটো ফ্যাক্টর কাজ করছে। এছাড়া কংগ্রেসের ক্ষেত্রে যে ফ্যাক্টরটা কাজ করছে, যে পুনরায় পুরনো নেতাদের ঘরে ওয়াপসি যেটাকে বলে, আবার পুনরায় কংগ্রেসে যোগদান করা। অধীর চৌধুরীর ব্যক্তিগত কারিজমা, যদিও আমরা জানি যে এই নির্বাচনে কংগ্রেস কিন্তু সেই রকম প্রচার করেনি। অধীর চৌধুরী নিজস্ব করোনায় আক্রান্ত হওয়ার ফলে অধীর চৌধুরী শেষ দিকে তেমন প্রচারই করতে পারেননি, রাহুল গান্ধীও আসেননি, বিভিন্ন কারণ আছে। কিন্তু অধীর চৌধুরীর ব্যক্তিগত ক্যারিজমা, কংগ্রেসের একটা ডেডিকেটেড ভোট, বাম কংগ্রেস জোটটা ভালো রকম হওয়া, এই সমস্ত জিনিস কংগ্রেসকে প্রভাবিত করতে পারে। এছাড়াও আমি যেটা যদি বলতে চাই, যে বিজেপি যদি 2019-এর মতো হিন্দু ভোটটা একই রকম এবারেও নির্বাচনেও পোলারাইজ করতে পারে, তাহলে কিন্তু কিছু কিছু কেন্দ্রে, মুর্শিদাবাদ জেলাতেও বিজেপির ভালো রকম সম্ভাবনা আছে। তার মধ্যে অন্যতম হলো বরঞ্চা, মুর্শিদাবাদ কেন্দ্রটি, এবং যদি আমরা দেখি সাগরদিঘি নইলে সুতি, কোনো একটি কেন্দ্রে বিজেপির নেত্রী মাফুজা খাতুন লড়ছেন। সেই ক্ষেত্রেও মোটামুটি বিজেপির 3-4টি কেন্দ্রে কিন্তু সম্ভাবনা আছে। ডোমকল ও জলঙ্গিতে কালকে হবে। ডোমকলের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যে ডোমকলে কিন্তু দীর্ঘদিনের বিধায়ক আনিসুর রহমান এবার নির্বাচনে লড়ছেন না, এবার নির্বাচনে লড়ছেন মোস্তাফিজুর রহমান। ডোমকলে কিন্তু নির্বাচন কেমন হচ্ছে সেটার উপর ইলেকশনের রেজাল্ট নির্ভর করবে। আমরা জানি ডোমকলে বিভিন্ন সময় বুথ দখল, সন্ত্রাস, বিভিন্ন অভিযোগ আসে। কিরকম নির্বাচন হচ্ছে তার উপর কিন্তু ডোমকলের রেজাল্ট আমার যতদূর মনে হয় নির্ভর করবে। এছাড়া জলঙ্গিতে এবার প্রার্থী অসন্তোষ ছিল বামেদের মধ্যে। অনেকেই সম্ভাবনা দেখেছিলেন যে ইউনূস সরকার, দীর্ঘ 3বারের বাম বিধায়ককে এবার প্রার্থী করা হবে, এবং একটি ক্ষোভ আছে জলঙ্গিতে, যেহেতু জলঙ্গি সিটটি আগেরবার পর্যন্ত বাম দুর্গ বলা হয় জলঙ্গিকে। সেখানে যিনি বিধায়ক ছিলেন বামেদের, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ফলে বাম কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তাই তাদের একাংশ ইউনূস সরকারকে আবার প্রার্থী হিসেবে চেয়েছিলেন। এখানে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হলো, এর আগে আমরা মালদা আলোচনা করেছি, দিনাজপুর আলোচনা করেছি, এখন মুর্শিদাবাদ করছি। এই প্রতিটাই কিন্তু সীমান্তবর্তী জেলা। তো সেই ফ্যাক্টরটা কিন্তু আমরা আলোচনার মধ্যে কোথাও মিস করে যাচ্ছি। তো এই এই যে সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের, অর্থাৎ এখানে বাংলাদেশ থেকে আসা রিফিউজিদেরও একটা ভালো পার্সেন্টেজ ভোট থাকতে পারে। শুধু তাই নয়, সিএ এনআরসির যে বিষয়গুলো, যেগুলো কিন্তু 2019-এর পর থেকে ভালো রকম চর্চায় ছিল, যেগুলো এবারে চর্চায় নেই, সেগুলো কি কোনোভাবে ভোটারদের মেমোরিতে থাকবে বলে তোর মনে হয়? অবশ্যই থাকবে। তার কারণ জলঙ্গি কেন্দ্রে আমরা দেখেছি সিএ এনআরসি বিরোধী আন্দোলনে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। তারপর থেকে এখানকার মেনলি তৃণমূল কংগ্রেসের প্রতি একটা মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যেহেতু তৃণমূল কংগ্রেস এই সিএ এনআরসি বিরোধী আন্দোলনে সেইভাবে জড়িত থাকেনি। কিন্তু আবার এটাও ঠিক যে এই নির্বাচনে যেহেতু সারা রাজ্যের নির্বাচন, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাও কিছু ভোটারের মধ্যে কাজ করতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, তার মানে সিএ এনআরসি একটা, যেহেতু আমরা জানি যে সিএ এনআরসি বিরোধী আন্দোলনে কিন্তু মুর্শিদাবাদে ভালো রকম প্রভাব পড়েছিল, কিন্তু সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেসের নিষ্ক্রিয়তা নিয়ে কিন্তু ভালো ক্ষোভ সৃষ্টি হয়েছিল এখানকার মানুষের মধ্যে। ক্ষোভটা কি কোনোভাবে আইএসএফ বা সংযুক্ত মোর্চা, যে তারা কি কাজে লাগাতে পারবে মনে হয়? আমার মনে হয় না আইএসএফ পারবো বলে, কারণ এই জেলায় আইএসএফ এর সংগঠন খুবই কম। তাছাড়াও দুটি সিটে আইএসএফ ও কংগ্রেসের মধ্যে মিউচুয়াল লড়াই হচ্ছে, সংযুক্ত মোর্চা হলেও এই জেলায় আইএসএফ এর সাথে কংগ্রেসের কোনো জোট হয়নি। বামেরা আর কংগ্রেস আলাদাভাবেই লড়ছে। আইএসএফ বামেদের সাপোর্ট করছে, কিন্তু কংগ্রেসের সাথে তাদের কোনো জোট হয়নি। দুটি কেন্দ্রে, মুর্শিদাবাদ ও রেজিনগর খুব সম্ভবত, যেখানে আইএসএফ ও
কংগ্রেসের মধ্যে মিউচুয়াল ফাইট হচ্ছে। কিন্তু আইএসএফ এর সেই রকম সংগঠন যদি তুই দেখিস তাহলে কিন্তু সেরকম প্রভাব নেই মুর্শিদাবাদে। কিন্তু আবার এটা ঠিক আইডেন্টিটি পলিটিক্স, সেটার একটা প্রভাব আইএসএফ এর পক্ষে যেতে পারে, কিন্তু সেটা খুব বেশি হবে বলে মনে হয় না, কারণ তারা দুটি সিটে লড়ছে। এখানে আমি বলে রাখি, দুটি সিটে এমআইএম লড়ছে। এআইএমআইএম, আসাদুদ্দিন ওয়েসি নিজে এসে এখানে প্রচার করে গেছেন। একটি হলো সাগরদিঘি আর একটি হলো জলঙ্গি। সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সিট দীর্ঘদিনে, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সারা রাজ্যে যারা সংখ্যালঘু তাদের তাদের উপস্থিতি এখানে বেশি। ফলে আইএসএফ এর এমআইএম কিন্তু আমার যতদূর মনে হয় যে ভোটটা কাটবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটবে। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছি, যেহেতু আমরা বারবার এই বিষয়টা উঠে আসছে যে মুর্শিদাবাদে সারা রাজ্যের যারা সংখ্যালঘু তারা এখানে অ্যাকচুয়ালি সংখ্যাগুরু, তো যদি আমরা পার্সেন্টেজ দেখি সেক্ষেত্রে বাকি যারা এখানে সংখ্যালঘু যারা, অর্থাৎ মুসলিম ছাড়া অন্য যারা সব কমিউনিটির ভোটাররা রয়েছেন, তাদের একটা কনসলিডেটেড ওয়েতে বিজেপিতে ভোট দেওয়ার প্রবণতা থাকতে পারে। হ্যাঁ, ছিল, হ্যাঁ, 2019-এ ছিল। সেক্ষেত্রে সেই আমার জন্যই প্রশ্ন, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটিতে বিজেপি এগিয়ে ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এখানে প্রশ্ন যে এবারে আমরা দেখছি, যেটা কিন্তু 2019-এ কিন্তু মোটামুটি মাইনরিটি ভোট টিএমসি বা কংগ্রেসের মধ্যে পেয়েছিল, ঠিক আছে, কিন্তু এবারে আমরা দেখছি টিএমসি, কংগ্রেস দুটো সিটে মিম এবং আইএসএফ দুটো সিটে কংগ্রেসের সাথে ফ্রেন্ডলি ফাইট। তো এতগুলো দলের মধ্যে কিন্তু মাইনরিটি, অর্থাৎ যে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের কিন্তু ডিভাইড হওয়ার একটা ভালো রকম চান্স রয়েছে। তো সেক্ষেত্রে কি কোনোভাবে হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে বিজেপির অ্যাডভান্টেজ হতে পারে? কিছু কিছু সিটে অবশ্যই হতে পারে, যেরকম আমি বলে রাখি খড়গ্রাম, বরঞ্চা, কান্দি। কিন্তু বহরমপুর কেন্দ্রে যেহেতু মনোজ চক্রবর্তী প্রার্থী, অধীর চৌধুরীর অনুগামী এবং অধীর চৌধুরীর প্রভাব এখানে বিস্তর। কারণ লোকসভা ভোটে আমরা যদি দেখি, বহরমপুর লোকসভা কেন্দ্রে মাত্র 2টি জায়গায় অধীর চৌধুরী লিড দিয়েছিলেন, সেখান থেকে তিনি প্রায় 80,000-এর বেশি ভোটে লোকসভাটি জেতেন। তার মধ্যে বহরমপুর অন্যতম। বহরমপুর বিধানসভা কেন্দ্রটিতেই অধীর চৌধুরীর লিড ছিল 80,000 মতো। সেইখানে কিন্তু হিন্দু ভোট অনেক হলেও খুব একটা বিজেপি দাগ কাটতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু এছাড়া অবশ্যই কান্দিতে কিছুটা দাগ কাটতে পারে, বরঞ্চা, খড়গ্রাম, মুর্শিদাবাদ কেন্দ্রটিতে অবশ্যই দাগ কাটতে পারে। এছাড়া মাফুজা খাতুন যে সিটটিতে প্রার্থী আছেন সেটা কাটতে পারে। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় 26 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় যে সমস্ত জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলি হলো দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি এবং বারাবণী। এই সমস্ত জায়গায় আমার যেটা মনে হয় সেটা হলো কুলটি ও বারাবণীতে দ্বিমুখী লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এই ক্ষেত্রে আমার মনে হয় যতদূর বিজেপি যে কোনো কারণেই হোক অনেকটা এগিয়ে। কি তাহলে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তরেও কিন্তু লড়াইটা মূলত দ্বিমুখী। এখানে আইএসএফ প্রার্থী সংযুক্ত মোর্চার তরফ থেকে আছে, কিন্তু তার প্রভাব কতটা সেটা সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। মূলত লড়াই এখানকার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বিধায়কের সাথে বিজেপির সংগঠনের। এবং এখানে যদি আমি বলি, আসানসোল উত্তরে কিন্তু মোটামুটি কন্টেস্ট হবে, যেই জিতুক খুব বেশি ভোটে জিতবে বলে আমার মনে হয় না। এছাড়াও যদি আমি দেখি আসানসোল দক্ষিণটা কিন্তু একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এখানে মূল লড়াইয়ে আছে 3টি প্রার্থী আছেন, সংযুক্ত মোর্চা, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, বিজেপির অগ্নিমিত্রা পাল এবং সিপিআইএম এর প্রার্থী আছেন সংযুক্ত মোর্চার তরফ থেকে। আসানসোল দক্ষিণ কেন্দ্রটি সম্বন্ধে আমার যেটা মনে হয়, এখানে যদি একটা মানুষের মধ্যে হিন্দুত্ব ব্যাপারটা সম্বন্ধে চেতনা থাকে, এবং আমার যতদূর মনে হয় কিছুটা হলেও সেটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপির যে সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে প্রচার, সেটা কিন্তু সায়নী ঘোষের সম্ভাবনার ক্ষেত্রে একটা বাধা হতে পারে। এছাড়া সায়নী ঘোষ কিন্তু প্রচন্ড খেটেছেন নির্বাচনে, প্রচন্ড প্রচার করেছেন, কিন্তু সেই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে বিজেপির প্রচার সেটা কিন্তু আসানসোল দক্ষিণ কেন্দ্রে সায়নী ঘোষের বিরুদ্ধে যেতে পারে এবং সিপিআইএম এখানে উল্লেখযোগ্য একটি ভোট পাবে। ফলে মূল কন্টেস্ট এখানে ত্রিমুখী, কিন্তু এখানে ঠিক করবে সিপিআইএম যে কে জিততে চলেছে। এই কেন্দ্র আমার মনে হয় যে কোনো কারণেই হোক সায়নী ঘোষের প্রার্থী পদ
একটা কারণ অবশ্যই হতে পারে। বিজেপি কে আমার মনে হয় এগিয়ে আছে। তোর কি মনে হয়? আসানসোল দক্ষিণ কেন্দ্রটা সম্বন্ধে তোর বল। আসানসোল দক্ষিণে সায়নী ঘোষের প্রার্থীপদ নিয়ে তুই যেটা বললি সেটা অবশ্যই একটা খুব ভাইটাল পয়েন্ট, কারণ আমরা বিজেপির যদি ট্যাকটিক্স বা পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি ফলো করি তাহলে আমরা দেখব যে বিজেপি কিন্তু এই ধরনের বিষয়গুলোকে নিয়ে, অর্থাৎ কার কার সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড, কে কোথায় কি বক্তব্য রেখেছে, সেইগুলোকে হয় সোজাসুজি বলে বা ম্যানিপুলেট করে তারা কিন্তু একটা পোলারাইজেশন বা হিন্দুত্বর যে চেতনা মানুষের মধ্যে, মানুষের যে রিলিজিয়াস ফিলিং, রিলিজিয়াস সেন্টিমেন্ট সেখানে হার্ট করেছে বা এই টাইপের একটা ইস্যু কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করে। এটা বিহারের ক্ষেত্রেও আমরা দেখেছি, সেটা সঠিক কারণে হোক বা ম্যানিপুলেট করে হোক সেটা সেই বিতর্কে যাচ্ছি না। তো সেদিক থেকে আমার মনে হয় যে সায়নী ঘোষ অত্যন্ত পলিটিক্যালি ভালো ক্যাম্পেইন করেছেন, পলিটিক্যালি মোটিভেটেড একটা একটা ক্যাম্পেইন আমরা দেখেছি আসানসোল দক্ষিণে। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে হয়তো ওনার কেবলমাত্র এই কারণের জন্যই উনি হয়তো খুব কম মার্জিনে হলেও হেরে যেতে পারেন বা পিছিয়ে আছেন অ্যাকচুয়ালি বিজেপির থেকে। এছাড়া আমরা যদি দেখি জামুরিয়া কেন্দ্রে কিন্তু বামেদের পক্ষে থেকে উল্লেখযোগ্য ক্যান্ডিডেট জেএনইউ এর ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ। জামুরিয়া কেন্দ্রে কিন্তু বামেদের ঘাঁটি বলা চলে। ঐশী ঘোষ একটি, যে সমস্ত ছাত্র যুবদের আমরা দেখেছি তাদের অনেকেই দিনের মধ্যে যে সমস্ত সিটে লড়ছেন কিছু দিনের মধ্যে সেখানে বামেদের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। তার মধ্যে একটা ব্যতিক্রম হলো ঐশী ঘোষ। জামুরিয়া কেন্দ্রে কিন্তু সিপিআইএম 1977 সাল থেকে জিতে আসছে, 2011, 2016 জিতে আসছে। এখানকার সিটিং এমএলএ হলো জাহানারা খান। তাকে টিকিট না দিয়ে এখানে টিকিট দেওয়া হয়েছে ঐশী ঘোষকে সিপিআইএম দলের পক্ষ থেকে। কিন্তু জাহানারা খান কিন্তু বিক্ষুব্ধ হননি। তিনি ঐশী ঘোষের হয়ে প্রাণপণভাবে নির্বাচনে খেটেছেন এবং কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের মধ্যে সিআইটিইউ এর একটা উল্লেখযোগ্য সংগঠন আছে, বামেদের সিপিআইএম এর পার্টি সংগঠন আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ঐশী ঘোষ ভালো লড়াই দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও সাময়িককালে যদি আমরা দেখি কিছু সময়ের মধ্যে বিজেপির উত্থান, সেটাও জামুরিয়া কেন্দ্রে একটা প্রভাব ফেলবে। কিন্তু তৃণমূল কংগ্রেসেরও শাসক দল হওয়ার কারণে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজ্য সরকারে থাকার কারণে জামুরিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসেও কিছু পকেটে ভোট আছে ফ্যাক্টর। অবশ্যই আমরা জামুরিয়া কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই দেখতে চলেছি। যেই জিতুক খুব অল্প মার্জিনে জিতবে এবং জামুরিয়া কেন্দ্রে আমার মনে হয় ঐশী ঘোষ খুব ভালো লড়াইতে আছেন। হ্যাঁ অবশ্যই। এছাড়া এছাড়া আমরা দেখি রানীগঞ্জ কেন্দ্রে, যদি আমরা দেখি রানীগঞ্জ কেন্দ্রে মূলত লড়াই আমার যতদূর মনে হয় এখানকার ডেমোগ্রাফি অনুযায়ী যদি দেখি এবং এবং এখানকার সংগঠনের ভিত্তিতেও আমি যদি দেখি, তাহলে মূল লড়াই এখানে বিজেপি ও সংযুক্ত মোর্চার মধ্যে। সিপিআইএম এর এখানে একটা অটুট সংগঠন আছে এবং এখানকার ডেমোগ্রাফি অনুযায়ী আবার একটা ভালো নন বেঙ্গলি পপুলেশন আছে, ভালো মুসলিম পপুলেশন আছে। সেই সমস্ত দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে মূল লড়াই কিন্তু রানীগঞ্জ কেন্দ্রে সংযুক্ত মোর্চা ও বিজেপির মধ্যে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটটা নির্ধারণ করবে যে এখানে সংযুক্ত মোর্চা ও বিজেপির মধ্যে কে জিততে চলেছে। এরপর আমরা যদি আসি দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমের ক্ষেত্রে, এই দুটি কেন্দ্রেই লোকসভা ভোটে বিজেপি এগিয়ে থাকলেও এখানে কিন্তু বামেদের বিভিন্ন সংগঠন ভালো এবং বিভিন্ন ইস্যু এখানে নির্বাচনে হতে চলেছে, সেটা বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে যাবে। তার মধ্যে অন্যতম যে রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারীকরণ, যেমন এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি এবং যদি দেখা হয় তার একটা ডিন্যাশনালাইজড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কিন্তু এখানে নির্বাচনের একটা বড় ইস্যু। ফলে এখানকার যারা এখানে বেশিরভাগ মানুষই দুর্গাপুর কেন্দ্রের, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই সমস্ত সংস্থা, এটি আমরা জানি শিল্পাঞ্চল, ফলে শিল্পনগরী দুর্গাপুর, সেই শিল্পগুলোর উপর যথেষ্টভাবে নির্ভর এবং সেই শিল্পগুলি ডিন্যাশনালাইজড হওয়ার সম্ভাবনায় তারা কিন্তু একটা ভয় পেয়ে আছেন। সেই জায়গায় আমি যেটা বলতে পারি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি বিজেপি একটা ভোট হবে, যেই ক্ষেত্রে এবং এখানকার যদি আমরা বিগত নির্বাচনগুলি ট্রেন্ড দেখি তাহলে 2016 সালে বাম কংগ্রেস জোট জিতেছিল। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের বিশ্বনাথ পারিয়াল জেতেন, তিনি এবার দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রে সিপিআইএম জেতেন।
সেই দুর্গাপুর পূর্ব কেন্দ্রে এবার বামেদের প্রার্থী আভাস রায়চৌধুরী, আমি অনেকটাই তৃণমূল কংগ্রেস ও বিজেপির থেকে আভাস রায়চৌধুরীকে এগিয়ে রাখবো। কিন্তু দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে এবারও কংগ্রেসের প্রার্থী হওয়ায়, যেহেতু আগের নির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতার পরও দল পরিবর্তন করেছেন, তাই মানুষ এই ব্যাপারটাকে ভালোভাবে নেবে বলে আমার মনে হয় না। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু সংযুক্ত মোর্চার ক্ষেত্রে জয়ের পক্ষে এইটা একটা বাধা হয়ে উঠতে পারে। এছাড়াও যদি আমরা দেখি দুর্গাপুর পশ্চিম কেন্দ্র, মানে মানুষ কোন দলের বেশি বিক্ষুব্ধ, রাজ্য সরকার চালানোর ক্ষেত্রে তৃণমূলের উপর বেশি বিক্ষুব্ধ, না কেন্দ্রীয় সরকারের এই রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারীকরণের ক্ষেত্রে বেশি বিক্ষুব্ধ, তার উপর কিন্তু নেগেটিভ ভোট হবে দুর্গাপুর পশ্চিমের ক্ষেত্রে। এবং কংগ্রেসের দল পরিবর্তনের ক্ষেত্রে কংগ্রেসের প্রতি বেশি বিক্ষুব্ধ। ফলে তিনটি দলের ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে, কার নেগেটিভ পয়েন্ট দেখেই মানুষ ভোট দেবে। দুর্গাপুর পশ্চিমের ভোটটা পুরোপুরি নেগেটিভ ভোট। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে কিন্তু আমি, যেহেতু বামেদের প্রার্থী, তাই আমি অনেকটাই বামেদের সংগঠন খুব শক্তিশালী, সিআইটিউর সংগঠন শক্তিশালী, বামেদের সিপিআইএম পার্টির সংগঠন শক্তিশালী, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের ক্ষেত্রে সংযুক্ত মোর্চাকে এগিয়ে রাখছি। কিন্তু দুর্গাপুর পশ্চিমটা তিনটি দলের ক্ষেত্রেই নেগেটিভ পয়েন্ট আছে, তিনটি দলের পুরো নেগেটিভ ভোট হবে। কলকাতার যে সিটগুলি সম্বন্ধে নির্বাচন হচ্ছে, কলকাতার যে সিটগুলিতে নির্বাচন হচ্ছে, সপ্তম দফায় নির্বাচন হয়েছে দক্ষিণ কলকাতার 4টি সিটে, যেমন বালিগঞ্জ, কলকাতা পোর্ট, রাসবিহারী এবং ভবানীপুর। এই 4টি সিটে নির্বাচন হয়েছে এবং 29 তারিখ নির্বাচন হতে চলেছে উত্তর কলকাতার সিটগুলিতে। সেই সম্বন্ধে আলোচনা করব, যেমন মানিকতলা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি। এক্ষেত্রে আমি যেটা বলতে পারি, এন্টালিতে যদি আমি উত্তর কলকাতার পার্টটায় ফার্স্টে আসি, তাহলে এন্টালিতে আমরা দেখবো একটা নন বেঙ্গলি মুসলিম পপুলেশন আছে, যেটায় আমার মনে হয় না, এখানে আইএসএফ প্রার্থী আছে সংযুক্ত মোর্চার তরফ থেকে, কিন্তু আমার মনে হয় না নন বেঙ্গলি মুসলিম পপুলেশন আইএসএফ সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে বলে। আমার ধারণা ভুলও হতে পারে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নন বেঙ্গলি মুসলিম বলে শুধু নয়, আরবান যে মুসলিম পপুলেশন ওভারঅল তার মধ্যেই কিন্তু আইএসএফ এর খুব একটা প্রভাব পড়বে না। যদি আমরা ওভারঅল কলকাতার সিনারিও দেখি, কলকাতায় কিন্তু বেশ কিছু মুসলিম পকেট আছে, যেগুলো কিন্তু সেখানে আরবান মুসলিম যে পপুলেশন তারা কিন্তু মেনলি ওয়েলফেয়ার স্কিম বা আরো যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ বা বিজেপি বিরোধিতা, এই সমস্ত ইস্যুতে কিন্তু তারা টিএমসি দিকেই ঝুঁকে রয়েছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু আইডেন্টিটি পলিটিক্সের যে প্রবণতা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা প্রভাব হতে পারে, একটা বিষয় হতে আমি পারে। সহমতি প্রকাশ করছি যে এন্টালি কেন্দ্রে আমারও মনে হচ্ছে সেই সমস্ত দিকগুলি দেখলে তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ হতে পারে। এছাড়া আমরা যদি দেখি বেলেঘাটা কেন্দ্রে, আমি বলবো দীর্ঘদিন বামেদের খুব শক্তিশালী সংগঠন ছিল। 2011 সালে বেলেঘাটা কেন্দ্রে পরাজিত হয় বামেরা। তারপর থেকে বামেদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এসছে, মানে নির্বাচন ঠিক হয় না সেই সম্বন্ধে। এমনকি 2019-এর লোকসভা নির্বাচনেও অনেক বাম কর্মী সমর্থক অভিযোগ করেন যে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। বেলেঘাটায় নির্বাচন কেমন হয় সেটা কিন্তু আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর। এছাড়াও যে এখন যে করোনা পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার ফলে আমার মনে হয় না কলকাতাতে অতটা, এমনিও খুব একটা এই ধর্মীয় পোলারাইজেশনটা কলকাতার সেরকম উল্লেখযোগ্য ফ্যাক্টর নয়। তার উপর করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়াতেও এই ফ্যাক্টরটা যেটুকু ছিল সেটা আরো কমে গেছে বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি, এখানে আমি যোগ করতে চাইবো যে আমরা প্রথম থেকেই দেখছি শাসক দল কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 8 দফায় ইলেকশন করানোর বিরুদ্ধে বলে এসছে। ইলেকশন কমিশন এবং বিজেপির যে আঁতাত সেটার এগেনস্টে বারবার অভিযোগ তুলেছে বিভিন্ন বিষয়ে। এবং তারপর আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে করোনার যে বিস্ফোরণ, তারপরেও ইলেকশন কমিশন যে প্রচার চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বা কোভিড বিধি সেভাবে কঠোরভাবে বলবৎ করেনি, বা ইলেকশন যে ক্লাব করার যে কথাটা উঠেছিল সেটাও করেনি। এইগুলো কিন্তু শহুরে মানুষজনের মধ্যে, যারা কিন্তু আমরা জানি কলকাতায় কিন্তু করোনার পজিটিভিটি রেট 50%, অর্থাৎ দুজনের মধ্যে একজন টেস্ট পজিটিভ ধরা পড়ছে। তো সেক্ষেত্রে এই ইস্যুগুলো কিন্তু ওখানে নেগেটিভ প্রভাব ফেলবে বিজেপির এগেনস্টে। তো আর সেটা বামেদের রেড ভলেন্টিয়ার্স কি কোনো প্রভাব ফেলতে পারে?
আমার মনে হচ্ছে যে রেড ভলেন্টিয়ার্স যে কাজটা যখন শুরু করেছে, তখন যে এলাকাগুলোয় ভোট বাকি আছে সেগুলোয় পজিটিভ এফেক্ট ফেলবে, কিন্তু আমরা জানি যে হাওড়া সহ কলকাতা না, সাউথ। যেগুলো নির্বাচন হয়ে গেছে সেগুলো তো প্রভাব ফেলবে না, সেগুলো সম্বন্ধে হ্যাঁ, জিজ্ঞেসও করিনি, আমি জিজ্ঞেস করছি যেগুলো বাকি আছে। যেগুলো যেমন বাকি আছে উত্তর সেগুলো কলকাতা এবং রেড ভলেন্টিয়ার্স চলাকালীন দক্ষিণ কলকাতায় নির্বাচন হয়ে গেছে। ফুয়াদ হালিম প্রার্থী ছিলেন বালিগঞ্জ কেন্দ্রে। সেটা আমি বলবো, অপেক্ষায় হ্যাঁ আছি। ঠিক ওটা আছে, বলিস। সাউথে, হ্যাঁ সাউথে যখন যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ, বলবো। বলবো, বলিস। এবার ওটাই আর কি, রেড ভলেন্টিয়ার্স নিয়ে কিন্তু রেল ভলেন্টিয়ার্স গত কয়েকদিন ধরে ভালো ভালো কাজ করছে, এবং তারা হেল্পলাইন থেকে শুরু করে একদম সাধারণ মানুষের গ্রাউন্ড লেভেলে যে কাজ করা। এবং আমরা জানি গত বছর লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবী ক্যান্টিন কলকাতা শহরে ভালো সাড়া ফেলেছিল। তো আমার মনে হয় সেই স্মৃতিটাও মানুষের মধ্যে থেকে গেছে কিছুটা, এবং যেহেতু আরবান আরবান এরিয়ায় বামপন্থীদের পক্ষে একটা একটা ভালো রকম রেসপন্স বরাবরই থাকে, তো সেটা কিন্তু এবারে বিশেষত এই সমস্ত জায়গায়, বিশেষ করে বেলেঘাটায় বামেদের সংগঠন কিন্তু এখনো ভালো, বাকি জায়গাগুলোর কথা আমি বলছি না। জোড়াসাঁকো তো একদমই ভালো নয়। জোড়াসাঁকোতে জোড়াসাঁকোতে তো মূল বলা হয় না। মূল লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখানকার ডেমোগ্রাফি যদি আমি দেখি সেই অনুযায়ী যদি ভোট হয় তাহলে কিন্তু এই জোড়াসাঁকো কেন্দ্রে এখনো আমার মনে হয় যে বিজেপি এগিয়ে। কিন্তু জোড়াসাঁকোতে মোটামুটি যেটা বলা ভালো যায়, কন্টেস্ট হবে। হ্যাঁ মোটামুটি আমি নর্থ কলকাতার আহ, দুটো কেন্দ্রে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বিজেপি অ্যাডভান্টেজ, অর্থাৎ কিছুটা হলেও এগিয়ে আছে। একটা হলো জোড়াসাঁকো আর একটা হলো মানিকতলা। তার কারণ আমি বলছি যে প্রথম তুই যেটা বললি, অবশ্যই ডেমোগ্রাফি। এবং ডেমোগ্রাফি ছাড়াও আমরা যেটা দেখছি যে বিজেপির কিন্তু বহু কাল থেকে এই সমস্ত এলাকায় ওদের একটা প্রেজেন্স ছিল বরাবরই। আমরা যদি রাহুল সিনহার দেখি, রাহুল সিনহা এইসব এই নর্থ কলকাতা থেকে লড়তেন, যদিও খুব বেশি প্রভাব কোনো কালেই ছিল না, কিন্তু তবুও বিজেপির একটা সাংগঠনিক উপস্থিতি এখানে ছিল। লোকসভা অনুযায়ী কিন্তু শ্যামপুকুর কেন্দ্রতেও বিজেপি এগিয়ে ছিল, যদিও আমার মনে হয় না বিধানসভা নির্বাচনে, যাই হোক হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে। বামেদের ভোটই ডিসাইড করবে তৃণমূল ও বিজেপির মধ্যে কে জিততে চলেছে শ্যামপুকুর কেন্দ্রটি। মানিকতলাতেও কিন্তু বামেদের সংগঠন আছে, ফলে মানিকতলা কেন্দ্র আমার মনে হয় যে রেড ভলেন্টিয়ার্স এই সমস্ত উদ্যোগের ফলে আর পোলারাইজেশন একদমই ক্ষীণ হয়, করোনাটা নির্বাচনী ইস্যু হওয়ায় আমার মনে হয় ত্রিমুখী লড়াই হতে পারবে এবং নেগেটিভ ভোট হবে কিছুটা, মানে করোনা আরেকটা পরিস্থিতিতে আরেকটা যেটা পয়েন্ট আমি মনে করিয়ে দিতে চাই, যেটা আমরা ছেড়ে যাচ্ছি, যে এই সমস্ত এলাকায় নন বেঙ্গলি পপুলেশন বা হিন্দি ভাষী ভোটার অনেক বেশি, বা একটা সিগনিফিক্যান্ট পরিমাণ রয়েছেন। তার সাথে আরো মনে রাখা দরকার যে লালু প্রসাদ যাদবের ছেলে, অর্থাৎ আরজেডির যে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি কিন্তু এখানে এসে প্রচার করে গেছেন মমতা ব্যানার্জির সমর্থনে। তো আমার কোথাও মনে হয় যে বিহারি যে যারা যেসব শ্রমজীবী মানুষজন এখানে থাকেন, যারা হিন্দি ভাষী, তারা কিন্তু কোথাও হলেও, যেহেতু আমরা জানি একটা কাস্ট বা এই এই জাতীয় জিনিসপত্র ওনাদের মধ্যে কাজ করে, তো সেই ইকুয়েশনে কিছুটা হলেও হয়তো মমতা ব্যানার্জি ফায়দা পেতে পারেন। ফায়দা পেতে পারেন অবশ্যই। এবার আমরা যে সমস্ত উত্তর কলকাতা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম, এবার আমরা দক্ষিণ কলকাতার 4টি সিটে আসবো। তার মধ্যে এই 4টি সিটের মধ্যে আমরা যদি দেখি যে একমাত্র রাসবিহারী কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি, বাকি 3টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। যার মধ্যে ভবানীপুর একটি উল্লেখযোগ্য কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়তেন, এবার লড়ছেন এখান থেকে শোভনদেব চট্টোপাধ্যায়। এবং রাসবিহারী কেন্দ্রে লড়ছেন দেবাশিস কুমার, দীর্ঘদিনের মেয়র পরিষদ কলকাতা পৌরসভার, কলকাতা কর্পোরেশনের। এবং এছাড়াও যদি আমরা দেখি বালিগঞ্জ সিটে, ভবানীপুরে বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ লড়ছেন, সেটাও উল্লেখ হ্যাঁ করা দরকার। হ্যাঁ, রুদ্রনীল ঘোষ লড়ছেন। ভবানীপুর আর রাসবিহারী দুটোই খুব বাইপোলার কন্টেস্ট হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। হ্যাঁ, কারণ কিন্তু আমরা জানি দক্ষিণ কলকাতা ডেমোগ্রাফিটাও একটা ব্যাপার, ভাষা ভিত্তিক ডেমোগ্রাফি, গুজরাটি তৃণমূলের মানুষের বসবাস। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে কিন্তু একটু উল্লেখযোগ্য গুজরাটি মানুষের বসবাস আছে। এছাড়াও দক্ষিণ কলকাতা কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের একটা একটা শক্ত ঘাঁটি, যদি আমরা সেই সেন্সে ধরি। তো সেক্ষেত্রে 2019-এ হয়তো বিজেপি কিছুটা তার মধ্যে ঢুকতে পেরেছে, তাদের সংগঠন কিছুটা বেড়েছে ওইসব এলাকায়। কিন্তু তারপরে আমার মনে হয় যে মোটামুটি ভবানীপুর ছাড়া বাকি জায়গাগুলো তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, কিন্তু ভবানীপুরে তৃণমূল এগিয়েছিল লোকসভায়। আরেকটা হ্যাঁ, জিনিস আমি কিন্তু যেটা বলতে চাইছি, হ্যাঁ, কম ভোট পড়া, করোনার ফলে কম ভোট পড়াটা কি এফেক্ট করবে ইলেকশনে? সেটা একটা খুব ভালো পয়েন্ট। কম ভোট তো অবশ্যই, আমার যতদূর মনে হয় যে পড়ার কথা, যেহেতু এরকম পরিস্থিতি, তো সেক্ষেত্রে সেটা কার
অ্যাডভান্টেজে যাবে সেটা কিন্তু বলাটা একটু মুশকিল আছে। যে কলকাতা পোর্টে আমার মনে হয় যে ববি হাকিম কলকাতার মেয়র তিনি প্রার্থী, এবং আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কলকাতা পোর্টেও ডেমোগ্রাফিক্যালি কারণেও হোক কিছুটা এগিয়ে আছে। এবার আমি আসবো বালিগঞ্জ কেন্দ্র নিয়ে, তোর কি মত? এখানে ফুয়াদ হালিম প্রার্থী এবং তিনি নির্বাচনের আগের দিন পর্যন্ত প্লাজমা ডোনেট করেছেন। শুধু প্লাজমা ডোনেট নয়, ফুয়াদ হালিমের যদি আমরা যিনি হাসিম আব্দুল হালিমের পুত্র, তো তার যদি আমরা পুরনো রেকর্ডও দেখি, উনি কিন্তু একদম প্রায় বিনামূল্যে গরিবদের জন্য ডায়ালিসিস করানো থেকে শুরু করে পিপুলস যে ট্রিটমেন্ট, অর্থাৎ যে বিনামূল্যে মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, এবং উনি যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ছিলেন লোকসভা কেন্দ্রে, তখনও আমরা দেখছি যে উনি প্রচারে বেরিয়েও মানুষের লাইন পড়ছে চেক আপের জন্য। তো এই সমস্ত ব্যাপারগুলো যেটা, এবং বর্তমানে যে একটা পাবলিক হেলথ ইমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার মনে হয় ওনার খুব ভালো রকম সম্ভাবনা আছে এই কেন্দ্রে জয়লাভ করার। সেটা আমারও মনে হয়, যেহেতু বালিগঞ্জের মানুষ কিন্তু অনেক সচেতন। মানে যদি আমি বাকি রাজ্যের ক্ষেত্রে বলি তাহলে বালিগঞ্জে মধ্যবিত্ত উচ্চবিত্ত শিক্ষিত মানুষের বসবাস বেশি, তাছাড়াও তারা পলিটিক্যালি অনেক কনসাস। সেই ক্ষেত্রে ফুয়াদ হালিমকে আমার মনে হয় ফুয়াদ হালিমের একটা ভালো সম্ভাবনা আছে, যেহেতু পরিস্থিতিটা এমন হয়ে গেছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, মানে ওভারঅল যদি আমরা সাউথ ক্যালকাটা বা নর্থ ক্যালকাটারও কিছু অংশ দেখি, এসব এলাকায় কিন্তু মানে এইসব সিটে মেনলি কমিউনাল পলিটিক্স বা ডেমোগ্রাফির তো এফেক্ট তো আছেই, বা লিঙ্গুয়াল যে ডাইভার্সিটির কিছুটা হ্যাঁ এফেক্ট আছে। এফেক্ট তো আছে, কিন্তু তার থেকে আমার মনে হয় যে লাইভলিহুড ইস্যুগুলো কিন্তু মানে গ্রেটার রোল প্লে করতে চলেছে আমার। এবং নো ভোট টু বিজেপি। ইয়েস, এই ক্যাম্পেইনটাও কিন্তু একটা খুব, যেহেতু মেন কলকাতাতেই এদের সব থেকে বেশি প্রভাব আমরা দেখেছি, এবং যেখানে বিজেপির লোকজনও এদের পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে কফি হাউসে এদের সাথে একটা ঝামেলায় জড়ানো এসব হয়েছে, তো এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনেরও কিন্তু প্রভাব পড়বে। এবার আমরা আসবো বীরভূমের ক্ষেত্রে। বীরভূমের ক্ষেত্রে মোট 11টি সিটে নির্বাচন হতে চলেছে 29 এপ্রিল, অষ্টম দফায়। সেই বীরভূমের ক্ষেত্রে আমার যতদূর মনে হয়, বীরভূম জেলায় কিন্তু যে ফ্যাক্টর গুলো কাজ করবে, একটা হলো অনুব্রত মণ্ডলকে আমরা জানি যে নজরবন্দি রাখা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের যে মেশিনারি ইলেকশন করানো, তার যে মেশিনারি, সেইটা কতদূর কি আটকানো যাবে বা কতদূর কি সামলানো যাবে তার উপর এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা ব্যাপার, আমার মনে হয় রুরাল বীরভূমে আমি যতদূর শুনেছি ভালো রকম ধর্মীয় পোলারাইজেশন আছে, যেটার কারণ অনেক হতে পারে। প্রথম কারণ যেটা আমার মনে হয় যে এখানে বিজেপির উত্থান মূলত যে রিপ্রেশন অ্যাগেন্স্ট দ্য অপোজিশন, সেই জায়গা থেকে অপোজিশন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, অনেক জায়গায় পারেননি, বীরভূম তার মধ্যে অন্যতম একটা উদাহরণ। সেইখান থেকে 2016-র পর থেকে প্রথমে অপোজিশন মেম্বাররা বিজেপির আশ্রয়তলে যায়, তারপর থেকে বিজেপি কিন্তু আস্তে আস্তে তাদের মূল কাজ, বেসিক কাজগুলো অর্থাৎ সাংগঠনিক কাজগুলো শুরু করে। সেই জায়গা থেকে কিন্তু তাদের যে এজেন্ডা সেটা রুরাল বীরভূমে অনেকখানি কি বলবো প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেষ বছরে। সেইটা আমরা প্রথম প্রভাব দেখতে পারি 2019 সালে। এখনো আমার যতদূর আমি শুনেছি যে বীরভূমের কিন্তু রুরাল বীরভূমে ভালো রকম ধর্মীয় পোলারাইজেশন আছে। তার প্রধান কারণ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বৃদ্ধি, কিছু বেশ আগেও ছিল। সেই জায়গা থেকে যে রিপ্রেশন, সেইটা তৃণমূল কংগ্রেসের রিপ্রেশন, সেই জায়গা থেকে প্রধান বিরোধী দল হিসেবে এলাকা ভিত্তিক ভাবে উঠে আসা, এবং দুটো কনভার্জ করেছে: স্থানীয় নেতাদের দুর্নীতি, পঞ্চায়েতে ভোট না হতে দেওয়া, প্রতমণ্ডলের একটা নির্দিষ্ট মেশিনারি আছে। এই বিপুল একটা ওয়েভ অ্যাগেন্স্ট টিএমসি অ্যান্ড দ্য এজেন্ডাস অফ দ্য ওয়েভ, মানে ধর্মীয় পোলারাইজেশন এবং ন্যারেটিভটা বিজেপির পক্ষে থাকা, আর তার সাথে থাকবে হলো অনুব্রত মণ্ডলের ইলেকশন মেশিনারি। এই দুটির ভিত্তিতে আগামীকাল আমার মনে হয় বীরভূমে আমরা যখন রেকর্ড করছি সেটা আগামীকাল মানে 29 এপ্রিল অষ্টম দফায় বীরভূমের নির্বাচনটা অনুষ্ঠিত হতে চলেছে। এখানে আমি যদি সংযুক্ত মোর্চার কথায় আসি, সংযুক্ত মোর্চা আগেরবার
অনেক বিপুল ভোটে জিতেছিল নানুর বিধানসভা কেন্দ্রটি থেকে, এবং কংগ্রেস জিতেছিল হাসনে, বেশি মার্জিনে না, অল্প মার্জিনে জিতেছিল। নানুর কেন্দ্রে কিন্তু এবার কাজল শেখের উপস্থিতি একটা নানুরটা ডিসাইডিং হতে চলেছে। কিন্তু নানুর কেন্দ্রের সিপিআইএম এর যে বিধায়ক, বর্তমান বিধায়ক শ্যামলী প্রধান, তার ব্যক্তিগত ক্যারিজমা অবশ্যই একটা ব্যাপার। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় শাসক দলের তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু শেষ কিছু সময় আমরা করোনা জন্য জানি, কোভিড পরিস্থিতির জন্য জানি, প্রচার অনেকখানি বন্ধ থাকায় যে কার্পেট বোম্বিংটা শুরুর দিকে করা হচ্ছিল, সেইটা কিন্তু অনেকখানি ছায়া ফেলছিল অন্যান্য রুরাল এলাকায়। সেই জায়গাটা কিন্তু বীরভূমে সেরকম প্রভাব ফেলবে না আমার যতদূর এক নজরে দেখে। এই ফ্যাক্টর গুলো বীরভূমের ক্ষেত্রে মনে হচ্ছে। এবার তোর কি মনে হয় বল। অবশ্যই তুই যেটা বললি অনেকাংশেই একমত। মেনলি যেগুলো কাজ করবে, এক নম্বর হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, যেটা অন্যান্য রুরাল এরিয়ার মতো এখানেও রয়েছে। করাপশন, পঞ্চায়েত ইলেকশনের যে ব্যাপক পলিটিক্যাল ভায়োলেন্স, এগুলো হচ্ছে শাসক দলের এগেনস্টে যেতে পারে। আর শাসক দলের ফরে যেতে পারে অনুব্রত মণ্ডলের ভোট ইলেকশন মেশিনারি।